ডলোমাইট রিফ্র্যাক্টরিজ, পেজ 701। ম্যাম ডলোমাইট কি ডিটেইলসে পড়তে বললেন নাকি বললেন না? আমি এখনো বলিনি। 701 ডলোমাইট। তারপর আসে সুপার রিফ্র্যাক্টরিজ 705। সুপার রিফ্র্যাক্টরির পরে আছে কার্বাইড রিফ্র্যাক্টরিজ, এগুলোই মেইনলি ওই সুপার বা স্পেশাল রিফ্র্যাক্টরি যেগুলো ওগুলো। কার্বাইড রিফ্র্যাক্টরিজ 705, এর মধ্যে সিলিকন কার্বাইডের কথা আছে। তারপর লিখো সিয়ালন। সাতশো ছয়। এরপর ইলেকট্রোকাস্ট বা ফিউশন কাস্ট 707। সারমেট 708। আর 709 পেজে আছে ফেইলিওর অফ রিফ্র্যাক্টরিজ। লিখেছো সবাই? কয়টা হলো তোমাদের বলো তো, একজন বলো। ম্যাম 9টা পয়েন্ট হলো। বলো টপিক গুলোর নাম বলো তাহলেই হবে। বক্সাইট ব্রিক 691 নাম্বার পেজ, ক্রোমাইন ম্যাগনেসিয়াম ব্রিক 692, ডলোমাইট রিফ্র্যাক্টরিজ 1, সুপার রিফ্র্যাক্টরিজ 705, কার্বাইড রিফ্র্যাক্টরিজ 705, সিয়ালন 706, ইলেকট্রন কাস্ট ফিউশন কাস্ট 707, সারমেট 708, ফেইলিয়ার অফ রিফ্র্যাক্টরিজ 709। ঠিক আছে, এগুলো হলো খুব ছোট ছোট জিনিস, কোনোটা 1 পেজও না, কোনোটা 1 পেজ বা 1.5 পেজ আছে এইরকম ভাবে। তো খুব ছোট ছোট জিনিস, এগুলো হলো পড়তে হবে। হ্যাঁ, তো বক্সাইট ব্রিক যেটা আছে এটা হলো তোমাদের বেসিক রিফ্র্যাক্টরির মধ্যে আছে, এটা একটু তোমরা পড়ে নিবা। তারপরে এখানে আছে তোমাদের ক্রোম ম্যাগনেসাইট, আমি মেইনলি তোমাদেরকে পড়াবো, একটু ডলোমাইটটা একটু বলবো। ক্রোম ম্যাগনেসাইট যেটা আছে সেটাও তোমরা পড়ে নিবা। ডলোমাইট রিফ্র্যাক্টরিটা একটু দেখো। ডলোমাইটটা কি আমরা জানি, এটা হলো ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা আছে সেইটার একটা কম্পাউন্ড, এবং এটাকে যখন আমরা হিট আপ করি অর্থাৎ ক্যালসিনেশন যখন করি তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা রিমুভ হয়ে যায় এবং কিটা পাই আমরা, লাইম, ক্যালসিয়াম অক্সাইড পাই এবং ম্যাগনেসিয়াম অক্সাইড পাই। তো বেসিক রিফ্র্যাক্টরির একটা এক্সাম্পল হলো ডলোমাইট। কিন্তু ডলোমাইটের সবচেয়ে মেইন প্রবলেম যেটা আছে সেখানে আছে কি, তোমার লাইম আছে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আছে। আর আমরা সবাই জানি যে লাইমটা খুব বেশি হাইগ্রোস্কোপিক, মানে এটা সবসময় একটা পানিকে অ্যাটাক করার বা পানি শোষণ করার এটার একটা টেন্ডেন্সি থেকে যায়, যেটা হলো তোমার সবচেয়ে এটার উইক পয়েন্ট। আর একটা বিষয় হলো এই যে এরা আবার কি করছে, যখন টেম্পারেচারের কন্ট্যাক্টে আসছে অর্থাৎ যখন এরা ক্যালসিনেশন টেম্পারেচারে আমি পৌঁছায় যাব, সেই সময় এখান থেকে তোমার কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে। কার্বন ডাই অক্সাইড যদি ইমিশন হয় এবং আমি যদি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করি স্যাম্পল নিয়ে যেখানে তোমার কার্বন ডাই অক্সাইডের ইমিশন হচ্ছে, সেখানে কি হবে, আমার কার্বন ডাই অক্সাইড দ্বারা ওই প্রোডাক্টটা অ্যাট্রাক্ট হবে এবং তার ক্ষতি হবে। তো এই জন্য কি করা হয়, এই ডলোমাইট ব্রিক যেগুলো আছে বা ডলোমাইট রিফ্র্যাক্টরি গুলো আছে আমাকে সেভ করার দরকার হয়। এই জন্য এই ব্রিক গুলোর উপরে বা এই রিফ্র্যাক্টরি গুলোর উপরে তখন আমার এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার বা কোটিং দেওয়া হয়।
তো এই যে কোটিংটা আছে, এই কোটিংটা তুমি বিভিন্ন ম্যাটেরিয়ালে দিতে পারো, কিন্তু যেহেতু আমার প্রবলেমটা কি, সে ওয়াটার অ্যাবজর্ব করে ফেলতেছে এবং কার্বন ডাই অক্সাইডের ইমিশন হচ্ছে। তো এই দুটো জিনিস যেন না আসে বা কার্বন ডাই অক্সাইডের কন্ট্যাক্টে আসলে কোনো ধরনের ক্ষতি না হয়, এই জন্য আমার এখানে হয় টার অর্থাৎ পিচ যেটা, সেটা দিয়ে আমার একটা কোটিং করতে পারি আমি। আর আরেকটা করতে পারি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইডের একটা তোমার কম্পোজিশন দ্বারা বা কম্পাউন্ড দ্বারা, সেটা হলো এই যে সার্পেন্টাইন বলে এটাকে। হয় টার দিয়ে অথবা এটা দিয়ে আমরা কি করব, কোটিং দিব। অর্থাৎ আমি একটা সিলিকন রিচ একটা লেয়ার তৈরি করব। তো যখন আমরা এই যে কোটিং গুলা করব ক্যালসিনেশন করার পর, তখন এই কোটিং গুলাকে আহ, করার সময় আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে যেন অবশ্যই তোমার সিলিকেটের লেয়ার তৈরি হয়। সেটা হতে পারে ডাইসিলিকেট অথবা সেটা হতে পারে তোমার ট্রাইসিলিকেট। তো নর্মালি আমরা রিফ্র্যাক্টরি গুলা বানাই কিভাবে? প্রথমে আমরা সব আমরা আমাদের ল্যাবে যে টাইলস যেভাবে বানাই, প্রসেসটা অলমোস্ট সেম, শুধু প্যারামিটার গুলো এখানে তোমার ডিফারেন্ট। তো এখানেও আমি ওই একইভাবেই বানাবো। প্রথমে আমি গ্রাউন্ড করে নিব আমার র ম্যাটেরিয়াল গুলোকে, তারপর সেটার মধ্যে আমার বাইন্ডার মিক্স করব, প্লাস্টিসাইজার মিক্স করব, যদি কোনো কালার রিং এজেন্টের দরকার হয় সেটা মিক্স করব। করার পরে আমি সেটাকে মোল্ড করব, শেপ দিব। সেটা হতে পারে হট প্রেসিং এর মাধ্যমে অথবা স্লিপ কাস্টিং বা অন্য কোনো ওয়েতে। তো যেহেতু এটা ব্রিক, সো আমি এটাকে প্রেসিং এর মাধ্যমেই বানাবো। প্রেসিং করার পর আমি এটাকে ড্রাই করব। ড্রাই করার পর সেটাকে আমি ফাইনালি ফায়ারিং করব কততে, 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবং এই যে কুলিংটা আছে, এটা কখনোই আমার রুম টেম্পারেচারের মধ্যে যে আমি কুল করবো তা না, এটা ফার্নেসের মধ্যে আমার কুল করার পর তারপরে আমি সেটাকে বের করব। এভাবে আমি আমার এই ডলোমাইট যে রিফ্র্যাক্টরি গুলো আছে, এগুলোর যে হাইড্রেশনটা আছে সেটাকে আমি কি করতে পারি, রিমুভ করতে পারি। এবং রিমুভ করার পর সেই যে ডলোমাইটটা পাইলাম, ওটা মোটামুটি বলা যায় যে কিছুটা হলেও স্টেবল, কিছুটা না মোটামুটি ভালো একটা স্টেবিলিটি তোমার চলে আসে। তো এখানে তোমাদের এই যে প্রিভেনশন অফ হাইড্রেশন যেটা আছে কিভাবে করবা, এখানে তোমরা ডাইসিলিকেট অথবা ট্রাইসিলিকেটের লেয়ার তৈরি করবা এবং এইটা এক ধরনের কোটিং এর মাধ্যমে করবা। আর এখানে দেওয়া আছে ডলোমাইটের যে ক্যালসিনেশনটা হচ্ছে সেটা কিভাবে ক্যালসিনেশন করবে, এবং ফাইনালি এই যে ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটা। তো এইটাই ডলোমাইটের যে তোমাদের পোর্শনটা, এটা সবচেয়ে মোটামুটি বলা যায় যে বড় একটা পোর্শন, এরপরে আর এরকম বড় নাই, সবই ছোট ছোট। এখানে ডলোমাইট যে রিফ্র্যাক্টরি গুলো আছে সেটার কিছু প্রপার্টি আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, এর কিছু বললাম না ডিসঅ্যাডভান্টেজ আছে। এর মধ্যে এই যে রিফ্র্যাক্টরিনেস আন্ডার লোড বা কোল্ড ক্রাশিং স্ট্রেংথ এবং থার্মাল স্পলিং রেজিস্ট্যান্স, এবং আরেকটা আছে কেমিক্যাল অ্যাটাক রেজিস্ট্যান্স বা স্ল্যাগ অ্যাটাক যে রেজিস্ট্যান্স। এই প্রপার্টি গুলা কম্পারেটিভলি অন্য বেসিক রিফ্র্যাক্টরির চাইতে কম, স্পেশালি ম্যাগনেসাইটের চাইতে কম হয়। কারণ ওই একটাই যে তার সে ওয়াটারকে খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয়। এই এই প্রপার্টিটার কারণেই দেখা যায় যে আমি যদি শুধু সিম্পল একটা ডলোমাইট রিফ্র্যাক্টরির কথা চিন্তা করি, তার এই ম্যাগনেসাইট থেকে বা অন্য যেসব তোমার বেসিক রিফ্র্যাক্টরি গুলো আছে, ক্রোম, ম্যাগনেসাইট, ব্রিক, এদের চাইতে দেখা যায় যে তার প্রপার্টিটা অনেক বেশি ডিগ্রেড করে। প্রপার্টি ডিগ্রেড করে বলতে কি, রিফ্র্যাক্টরিনেস কমে যায়। আমি একই সাথে আমার হাই টেম্পারেচার এবং লোড ইনভলভ আছে, সেইখানে একটা ম্যাগনেসাইট ব্রিক যতক্ষণ যত টেম্পারেচার যত লোড নিতে পারে, এই তোমার এই ডলোমাইট ব্রিক গুলা সেইটা নিতে পারে না, তার আগেই সে ফেল করে যায়। সিমিলারলি থার্মাল স্পলিং রেজিস্ট্যান্স, যত বেশি সাইকেল তোমার ম্যাগনেসাইট ব্রিক টিকে থাকতে পারে, সাস্টেইন করতে পারে, দেখা যায় তার 2-1 সাইকেল আগেই তোমার এই ডলোমাইট ব্রিক যেগুলো আছে সেগুলা ফেল করে যায়। আবার বিভিন্ন ধরনের যখন আমি তোমার ফার্নেসে ইউজ করব, অর্থাৎ মল্টেন আমি যদি কোনো স্টিল ইন্ডাস্ট্রিতে ইউজ করি, তাহলে সেখানে লিকুইড স্টিলের কন্ট্যাক্টে আসার চান্স আছে। তো দেখা যায় যে ডলোমাইট সেখানেও তার রেজিস্ট্যান্সটা খুব কম হয়। হ্যাঁ, আয়রন অক্সাইড ওখানে আছে, তোমার লাইম আছে, এগুলোর কারণে দেখা যায় স্ল্যাগ অ্যাটাক যেটা আছে এইগুলোতে সে বেশি টিকে থাকতে পারে না, সাস্টেনেবল হয় না। তো এই জন্য এদেরকে কি করা হয়, আমি কোটিং অ্যাপ্লাই করব এবং কোটিং অ্যাপ্লাই করে তখন দেখা যায় যে এদের প্রপার্টিটা কিছুটা ইমপ্রুভ করা যায়। বাট বেসিক শুধু যদি আমি একটা রিফ্র্যাক্টরি ডলোমাইট রিফ্র্যাক্টরি কথা বলি, সেক্ষেত্রে এইটার প্রপার্টিটা অন্য যে বেসিক রিফ্র্যাক্টরি গুলো আছে তাদের চাইতে কম্পারেটিভলি কম হয়।
আর এটা ইউজ হয় মেইনলি তোমার, যেহেতু এটা একটা বেসিক রিফ্র্যাক্টরি, অবশ্যই বেসিক যে ফার্নেস গুলো আছে সেগুলোতে ইউজ হয়। এলডি কনভার্টারে এটা মেইনলি ইউজ হয়। এটা ছিল হলো তোমাদের ডলোমাইট যে রিফ্র্যাক্টরিটা আছে সেইটা। আচ্ছা, ডলোমাইট রিফ্র্যাক্টরির পর তোমাদেরকে যেটা পড়তে হবে সুপার রিফ্র্যাক্টরি বা স্পেশাল যে রিফ্র্যাক্টরিটা আছে সেইটা। এই পেজটা সম্ভবত এখান থেকে চলে গেছে। তো সুপার রিফ্র্যাক্টরি বা স্পেশাল রিফ্র্যাক্টরি যেটা আছে সেটা হলো তোমাদের সাধারণত পিওর অক্সাইড, মানে স্পেশাল যেহেতু রিফ্র্যাক্টরি, তোমার নাম দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা অবশ্যই অন্য যে রিফ্র্যাক্টরি গুলো আছে সেগুলো থেকে ডিফারেন্ট। এবং এই রিফ্র্যাক্টরি গুলো সবসময় অনেক বেশি এক্সপেন্সিভ হয়, কারণ এগুলো পিওর যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে করা হয়, অর্থাৎ পিওর অক্সাইড হতে পারে, পিওর কার্বাইড হতে পারে, পিওর নাইট্রাইড হতে পারে, পিওর বোরাইড হতে পারে। এবং পিওর হওয়ার কারণেই আমার এই ম্যাটেরিয়াল গুলোর কস্টিংটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই ম্যাটেরিয়াল গুলো যখন আমি ইউজ করব, এটা আমরা সবাই জানি যে স্পেশাল রিফ্র্যাক্টরি গুলার যে কস্টিংটা এটা অনেক বেশি হয়, এক্সপেন্সিভ। এই জন্য এদের কস্টিং এর কথা চিন্তা না করে এরা যেই পারপাসটা তোমার সার্ভ করছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ হাই টেম্পারেচার যে ফার্নেস গুলো আছে ডিরেক্টলি, যেমন সিলিকন কার্বাইড বলো বা সিলিকন নাইট্রাইড বলো বা তোমার বোরাইডের কোনো কম্পোজিশন, এগুলা হলো তোমার সবচেয়ে বেশি ইউজ হয় তোমার হাই টেম্পারেচার ফার্নেস গুলোতে। এবং ওইগুলোতে ইউজের সময় তোমার এই কস্টিং এর বিষয়টা খেয়াল করা হয় না, কারণ তারা হলো তোমার অনেক বেশি হাই মেল্টিং, যেহেতু পিওর র মেটেরিয়াল, এখানে ইম্পিউরিটি নাই, দ্যাট মিনস এদের মেল্টিং টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়। সো অনেক বেশি টেম্পারেচার সেটিকে থাকতে পারে, তাদের করোশন রেজিস্ট্যান্সটা অনেক ভালো হয়। তো এই প্রপার্টি গুলোর কারণে দেখা যায় এই রিফ্র্যাক্টরি গুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো সুপার রিফ্র্যাক্টরি বলো বা স্পেশাল রিফ্র্যাক্টরি বলো, এদের কোল্ড ক্রাশিং স্ট্রেংথ অনেক ভালো থাকে, এদের থার্মাল শক রেজিস্ট্যান্স যেটা আছে সেটা অনেক ভালো হয়, অনেক বেশি সাইকেল পর্যন্ত তোমার টিকে থাকতে পারে। এবং এই জন্য তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো বা গ্যাস টারবাইন যে ইঞ্জিন গুলো আছে এই জায়গাগুলোতে তোমার এই স্পেশাল রিফ্র্যাক্টরি গুলা ইউজ করা হয়। হ্যাঁ, তো আমি বারবারই বলে আসি একটা কথা যে তোমার প্রত্যেকটা রিফ্র্যাক্টরির একদম সব প্রপার্টি মনে থাকবে না। প্রত্যেকটা রিফ্র্যাক্টরির কয়েকটা স্পেসিফিক প্রপার্টি তোমার মনে রাখতে হবে। এবং ওই রিফ্র্যাক্টরিটা আসলে কোন জায়গায় ইউজ হয়, দু একটা মেইন পারপাস তো আমার মনে থাকবেই। যেমন এই যে স্পেশাল রিফ্র্যাক্টরি বললাম, যেমন গ্যাস টারবাইন ইউজ হয় বা তোমার নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেগুলোতে ইউজ হয়। এই স্পেশাল রিফ্র্যাক্টরির কয়েকটা এক্সাম্পল যদি আমি বলি, একটু আমার শেষের দিকে যেগুলো আমি বলে গেলাম সেগুলা, যেমন ইলেকট্রোকাস্ট বা ফিউশন কাস্ট, তারপরে সিয়ালন, সালমেট, তারপরে হলো তোমার কার্বাইড যে সিলিকন কার্বাইড বা নিউ সিলিকন নাইট্রাইড যে রিফ্র্যাক্টরি গুলো আছে এগুলো হলো তোমার স্পেশাল রিফ্র্যাক্টরির মধ্যে পড়ে। সিয়ালনের নাম তোমরা শুনেছো কিনা আমি জানি না। সিয়ালন যেটা আছে, একটা জিনিস খেয়াল করো এখানে, আমি যদি একটু আলাদা করি তাহলে এটা সিলিকন, এলটা অ্যালুমিনিয়াম, ওটা অক্সিজেন এবং এনটা হলো নাইট্রোজেন, ঠিক আছে? অর্থাৎ এটাতে তোমার সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনাকে যদি আমি সিলিকন নাইট্রাইডের উপস্থিতিতে যদি আমি এটাকে কি করি, হাই টেম্পারেচারে নিয়ে রিয়াকশন ঘটাই, তাহলে তোমার এই সিয়ালন যেটা আছে সেটা তৈরি হয়। এবং এটা অবশ্যই একটা কন্ট্রোল অ্যাটমসফিয়ারে হতে হবে, সাধারণত নাইট্রোজেন অ্যাটমসফিয়ারে এটা করা হয়, ঠিক আছে? তো এই যে সিয়ালনটা আছে এটার অক্সিডেশন রেজিস্ট্যান্স খুবই ভালো। এবং এরা দেখা যায় যে তোমার একই সাথে মানে হাই টেম্পারেচারে তোমার তার কোনো ধরনের করোশন হয় না, মানে খুবই লিমিটেড, খুবই লিমিটেড। এই জন্য স্পেশাল অ্যাপ্লিকেশন গুলোতে এটা ইউজ হয়। কি ব্যাপার, সবাই এত লেটে জয়েন করছে? তো এটা ছিল হলো সিয়ালন, খুবই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, হ্যাঁ, কিন্তু এগুলা একটু পড়তে হবে, একটু মাথায় রাখতে হবে যে কোন রিফ্র্যাক্টরি গুলো কোন রিফ্র্যাক্টরি। অ্যাটলিস্ট তুমি যেন এই কোর্সটা মানে পড়ার পরে তুমি যেন অ্যাটলিস্ট 15টা রিফ্র্যাক্টরির নাম তুমি তোমার মাথায় থাকে, তুমি যেন বলতে পারো। তার কম্পোজিশনটা যেন তোমার, কম্পোজিশন বলতে আমি সেটা বলছি না, মানে তার কেমিক্যাল ফর্মুলাটা যেন তোমার মনে থাকে। মানে এই কোর্সটা শেষ হয়ে গেল এবং জাস্ট তুমি এটুকু মাথায় থাকলো যে রিফ্র্যাক্টরি মানে হাই টেম্পারেচার সাস্টেন করতে পারে, এর বেশি কিছু থাকলো না তা না। আমি যেটা বলতে চাচ্ছি, একটা কোর্স আমরা পড়ার পরে আমাদের সেখান থেকে কিছু না কিছু তো আমাদের একটা আউটকাম থাকবে। সেই আউটকামটা কি হবে? বেসিক
কিছুই মনে না থাকলে অ্যাটলিস্ট 15টা রিফ্র্যাক্টরির যেন নাম মনে থাকে। 15টা রিফ্র্যাক্টরির মধ্যে এই যে অ্যাসিডিক কি, বেসিক কি, নিউট্রাল কি, কোনটা কোথায় আমরা ইউজ করব, বা রিফ্র্যাক্টরির যে ফেলিওর গুলা হচ্ছে, এই ফেলিওরটা কেন হচ্ছে, বা ফেলিওরটা আসলে কি, এই ফেলিওর গুলা যেন না হয়, বা কোন একটা স্পেশাল পারপাসের জন্য সিলেকশন অফ রিফ্র্যাক্টরি মেইনলি তোমাদের কাজে লাগবে। তোমরা যখন জবে যাবা তখন কিন্তু এই জিনিসগুলা, হ্যাঁ, মানে প্রত্যেকটা রিফ্র্যাক্টরি বললাম তো প্রপার্টি তো আর ওইভাবে মনে রাখা সম্ভব না, বাট প্র্যাকটিক্যালের সাথে মিল রেখে যদি পড়তে যাও তাহলে আসলে ফেলিওর গুলো কি, এই ফেলিওর গুলো কেন হচ্ছে, কি করলে এই ফেলিওর গুলো কমানো যাবে। ধরো একজন রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার, তোমার ধরো আবুল খায়েরে হোক বা বিএসআরএম কেএসআরএম এ আছে, ঠিক আছে, তার সে একজন রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুটমেন্ট তার হয়েছে, তাহলে তাকে কন্টিনিউয়াসলি কি কাজ করতে হবে বলো তো, কি হতে পারে তার কাজটা, কেউ একজন একটু বলো। ঘুমাই গেছে সবাই। ভালো, তোমরা না বললে আমি আমার মতো ধরে ধরে বলবো। রোল নাম্বার 19। ইয়েস ম্যাম। কি জিজ্ঞাসা করলাম বলো তো? ম্যাম আবুল খায়েরে জব করতেছে ম্যাম, তার কাজ কি হবে এটা? হুম, বলো দেখি কি হতে পারে। ম্যাম মানে রিফ্র্যাক্টরি, রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে। হ্যাঁ। আচ্ছা ম্যাম, এখানে তো কোর্সে আমরা অনেকগুলো রিফ্র্যাক্টরিজ, তার কম্পোজিশন, তার না, আমি অ্যাপ্লিকেশন। প্র্যাকটিক্যালি বলছি রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে সে কাজ করছে, দ্যাট মিন্স ওখানে অনেকগুলা তোমার ফার্নেস আছে, কিলিন আছে, সেগুলো নিয়ে সে কাজ করছে, তার তার আন্ডারে এই এই ফার্নেস বা রিফ্র্যাক্টরি যে, সরি, কিলিন যেগুলো আছে এগুলো আছে, তাহলে আসলে তার কাজটা কি হবে? রোল নাম্বার 26। জি ম্যাম। বলো। ম্যাম ওখানে রিফ্র্যাক্টরিজ এর কোয়ালিটি মেনটেন করা বা কত কোন পরিবেশে বা সেগুলো সাস্টেইন করতে পারবে কিনা, বা কম্পোজিশন গুলা মেনটেন করা যেন কাজের পরিবেশে সেগুলো সাস্টেইন করতে পারে, এগুলাই কি দেখা কিনা ম্যাম? আমি এতক্ষণ থেকে বারবার বলছি যে রিফ্র্যাক্টরি, ব্রিক ওয়াল, লাইনিং, একবারও মাথায় আসছে না যে আমার যে এগুলো তো তোমার যেগুলো বলছো এগুলো ঠিক আছে, কিন্তু মেইনলি আমি যেটা বলছি একজন রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমি গেছি, দ্যাট মিনস আমি ওই রিফ্র্যাক্টরি গুলো নিয়ে কাজ করব, কিন্তু আমার ফার্নেসের যে লাইনিং গুলো আছে এই লাইনিং এ কোনো ফেলিয়ার হলো কিনা এগুলো আমার চেক করতে হবে। আমি যে ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করব আসলে এর মধ্যে, তো আমার ফার্নেসের যে লাইনিংটা আছে বা আমার ফার্নেসের যে এনভায়রনমেন্টটা আছে সেটার সাথে ক্যাপেবল হবে কিনা, অর্থাৎ আমি কাজ করবো অ্যাসিডিক নিয়ে, আমার যে লাইনিং আছে সেটা হলো তোমার বেসিক, কাজ করতে পারবো ওখানে? পারবো না। না ম্যাম। কোনো একটা তোমার ফার্নেসের ওয়াল যেটা আছে সেখানে কোনো ক্র্যাক হলো কিনা, যদি ক্র্যাক হয় সেটাকে আমি কিভাবে রিপেয়ার করব, কিভাবে মেইনটেনেন্স করব, সবকিছুই তো আমার হলো এই রিফ্র্যাক্টরি ইঞ্জিনিয়ার যেটা আছে তার কাজ। তো এই জন্য আমি বারবার বলছি যে প্র্যাকটিক্যালের সাথে একটু যদি সিঙ্ক করে না পড়ো, একটু যদি না খেয়াল করো তাহলে এগুলো জাস্ট মুখস্থ করাই হবে, কখনোই মনে হবে না যে পড়ি। আজকে লাস্ট ক্লাস বলছি তো, এর পরের দিন ঘুমায়, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসো হলো এই পেজ আবার চলে গেছে, যাই হোক এই পেজে আরেকটা হলো আছে তোমাদের ইলেকট্রোকাস্ট বা ফিউশন কাস্ট যেটা বললাম, ঠিক আছে। ইলেকট্রোকাস্ট বা ফিউশন কাস্ট, ইলেকট্রোকাস্ট যদি না বুঝতে পারো ফিউশন কাস্ট নাম দেখে একটু চিন্তা করো, প্রথমে আমরা ফিউজ করব তারপরে কি করব, কাস্টিং করব, অর্থাৎ এতক্ষণ আমরা যেই রিফ্র্যাক্টরি গুলো পড়ে আসলাম ম্যাক্সিমামই আমরা প্রেসিং এর মাধ্যমেই তৈরি করে আসছি, হট প্রেসিং এর মাধ্যমে অথবা কোল্ড প্রেসিং এর মাধ্যমে তৈরি করে আসছি, তারপর সেটাকে ড্রাই করে ফাইরিং করেছি। কিন্তু ইলেকট্রোকাস্ট যে রিফ্র্যাক্টরিটা আছে এইটা কি করছি, এটাকে হলো আমরা মেল্ট করব, মেল্ট করার পর অর্থাৎ ফিউজ করব এবং সেটা ইলেকট্রিক্যালি ফিউজ করব, যে জন্য এটাকে আমি ফিউশন কাস্টও বলতে পারি, এটাকে ইলেকট্রোকাস্টও বলতে পারি। হ্যাঁ, এই
ইলেকট্রিক্যালি ফিউশনের পর অর্থাৎ মেল্ট করার পর সেটাকে আমরা কাস্টিং করব। কাস্টিং করে আমরা এটাকে শেপ দিব। আর এই রিফ্র্যাক্টরি গুলার মেইন যে র ম্যাটেরিয়াল সেগুলা হলো তোমার অ্যালুমিনা বা অ্যালুমিনা জিরকোনিয়া, অ্যালুমিনা সিলিকেট এগুলা। তো এই ইলেকট্রোকাস্ট যে রিফ্র্যাক্টরি গুলা আছে এগুলোর তোমার কোয়ালিটি বেশ ভালো হয়, এবং এই যে রিফ্র্যাক্টরি গুলা আছে এগুলো তোমার ওই কার্বন ব্ল্যাক যে রিঅ্যাক্টর গুলো আছে এগুলো লাইনিং এ ইউজ হয়, বা এলডি কনভার্টার অর্থাৎ বেসিক ফার্নেস যেটা আছে সেখানে ইউজ হয়। তারপরে আমি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা ব্লাস্ট ফার্নেসের হার্থের কথা, ওই হার্থ কনস্ট্রাকশনের জন্য ইউজ হয়। এই জায়গাগুলোতে তোমাদের ইউজ হয়। মেইনলি পার্থক্য যেটা বলেছি সেটা হলো অন্যগুলো আমি প্রেসিং করে তৈরি করি, কিন্তু এটা হলো সাধারণত তোমার ইলেকট্রিক আর্ক ফার্নেস ইউজ করে তারপরে কাস্টিং এর মাধ্যমে তোমার বানানো হয়। এবং লাস্ট যে টপিকটা সেটা হলো তোমাদের আছে সারমেট। সারমেট তোমরা অনেকেই জানো সিরামিক এবং মেটালের একটা অ্যালয়, অথবা এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। তো এই সারমেট যেটা আছে এটা স্পেশাল টাইপের একটা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, এবং এইখানে তোমার মেটাল এবং সারমেট, আমরা রিফ্র্যাক্টরি মেটাল বলতে কোনগুলা বুঝি সাধারণত বলতো? পিসিএস যে মেটাল গুলো আছে সেগুলো। আর সিরামিক যে রিফ্র্যাক্টরি গুলো আছে সেগুলো তো আমরা অনেকগুলোই জানি, অক্সাইড বিভিন্ন আছে, নাইট্রাইড আছে, বোরাইড আছে, এগুলো। তো যখন এই যে রিফ্র্যাক্টরি মেটাল এবং রিফ্র্যাক্টরি সিরামিক এই দুইটাকে আলাদা আলাদা না রেখে দুইটা একসাথে যখন আমরা নিয়ে একটা কমন একটা অ্যালয় তৈরি করব, তখন সেটাকে আমরা সারমেট বলবো। এবং এখানে একই সাথে তুমি মেটালের কিছু প্রপার্টি পাবা এবং একই সাথে তুমি কিছু সিরামিকের বা সিরামিক রিফ্র্যাক্টরি প্রপার্টি পাবা। কমন যে প্রপার্টি সেটা হলো হাই টেম্পারেচারে তারা সাস্টেইন করতে পারবে, এবং সেই সাথে সিরামিক যেটা আছে আমরা জানি কি এদের হলো উইয়ার বা করশন রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ভালো, বাট মেটালের ক্ষেত্রে সেটা কম, মেটালে খুব দ্রুত করশন হয়। তো আমার যখন দুইটার কম্বিনেশন প্রপার্টি দরকার হয় শুধুমাত্র আমি তখনই এটাকে ইউজ করব। এবং এখানে তোমাদের দেখো একটা অক্সাইড সালমেটের একটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা হলো ইউরেনিয়াম ডাইঅক্সাইড। আর এখানে দেখো তোমার কোন কোন মেটাল গুলো আছে সেগুলো ইউজ করা হয় সেটা বলা আছে, যে টাইটানিয়াম, জিরকোনিয়াম। আর সিরামিক যেগুলা বা রিফ্র্যাক্টরি এখানে তোমার অ্যালুমিনা বলো, সিলিকা বলো, বেরিলিয়া বলো বা জিরকোনিয়া বলো, এই ভালো যে কটা রিফ্র্যাক্টরি গুলা তোমার মেল্টিং টেম্পারেচার বেশ ভালো সেগুলো দিয়ে সাধারণত এই সারমেটটা তৈরি করা হয়। তো এই ছিল তোমাদের নতুন যে কয়টা রিফ্র্যাক্টরি পড়তে হবে সেগুলা। এবং লাস্ট যেটা আছে সেটা হলো রিফ্র্যাক্টরির ফেলিওর। এটা তোমরা একবার রিডিং পড়লেই বুঝতে পারবা। এটা আসছে কিনা আমি জানি না, হ্যাঁ আসছে। এই ফেলিওর অফ রিফ্র্যাক্টরিজ যেটা আছে এটা একবার রিডিং পড়লে বুঝতে পারবা যে আসলে কেন এবং কোথায় তোমার ফেলিওর গুলা হয়। এবং রিফ্র্যাক্টরি সিলেকশন অফ রিফ্র্যাক্টরি এটা সম্ভবত তোমাদেরকে মিন্টু স্যার পড়াই দিয়েছে, তাই না? আমি এটা পড়ানো স্যার পড়িয়েছেন। হ্যাঁ এটা পড়ানো হয়েছে। তাহলে আমার মনে হয় আর আমার পোর্শন আর কিছু বাকি থাকছে না, এই আর কি মোটামুটি। ফেজ ইকুইলিব্রিয়াম এটাও এটা হয়েছে। তারপরে টাইপস, ম্যানুফ্যাকচারিং, অ্যাপ্লিকেশনস অফ রিফ্র্যাক্টরি, আর লাস্টে যেটা ছিল সেটা হলো ইন্ট্রোডাকশন। এই আর কি তোমাদের মোটামুটি সিলেবাস। আর ম্যাম শীট, একটু দাঁড়াও, শীট যেগুলো দিছে সেগুলা এবং সাথে এই বইটা। কেউ চাইলে তোমরা কিছু জিনিস শীতেও আছে, কিছু জিনিস বইয়েও আছে। যদি মনে করো কেউ শীতেরটা তোমরা বই থেকেও পড়তে চাও, তোমাদের যেখানে ল্যাঙ্গুয়েজটা ইজি মনে হবে সেখান থেকে পড়তে পারো। হ্যাঁ বলো। ম্যাম সোডিয়াম অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড এইটার ফেজ ডায়াগ্রামের একটা শীট দিবেন আপনি বলেছিলেন। হুম, ম্যাম এই শীটটা দেওয়া হয়নি। হ্যাঁ আমি শীট দিব বলেছিলাম। তারপরে হলো তোমাদের একটা হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, শীট দিব বলেছিলাম। আমি তোমাদেরকে তোমাদের যে স্লাইড আছে, স্লাইডের যে ছবিগুলো আছে, ওই ছবিগুলোই তোমরা পড়বা। আর শীট সম্ভবত আর দিব না, তোমাদের ডেসক্রিপশন তোমাদের বইয়েই আছে, তো ওইখান থেকেই তোমরা পড়ো। আমি বলবো যদি তোমাদের মনে হয় যে না পড়তে যে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে বলো, তখন আমি যদি শীট আলাদা করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে দিব। ঠিক আছে, ম্যাম আপাতত শীট ম্যাম বইয়ে নাই অনেকগুলার এক্সপ্লেনেশন। তোমাদেরকে আমি সম্ভবত একটা পিডিএইচ ইঞ্জিনিয়ারিং এর একটা শীট দিছি না, যেটাতে সিলেকশন অফ রিফ্র্যাক্টরি অ্যাপ্লিকেশন এই টপিক গুলো ছিল। জি ম্যাম, ওইটা তো দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটার মধ্যে সম্ভবত কিছু আছে তোমার। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের এই যে প্রোডাকশন অফ বার্ন রিফ্র্যাক্টরি যেটা মানে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওটা তো ম্যাম সবাই মানে সবকিছু ঠিক মতো পাইনি ম্যাম। তো ওটার একটু মানে যদি মানে আমাদের একটু নির্দেশনা দিতেন ম্যাডাম যে কোত্থেকে কিভাবে ওটা লিখবো ম্যাডাম, তাহলে ভালো ওইটা হতো। তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দেখি নাই এখনো। তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখে আমি ওখান থেকেই তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট ঠিক করে দিব, যেটা থেকে তোমরা ওইটা পড়বা। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওইটা আমার মাথায় আছে, ওইটা আমি দিব। আর তোমাদের এই যে মানে পেজ ডায়াগ্রাম নিয়ে যে কনফিউশনটা হচ্ছে, এটা হলো তোমাদের বইয়ে কিছু আছে, আর বাকি কয়েকটা তোমাদের কোন একটা শীটে আছে। আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না যে কোন শীটে আছে। সম্ভবত সিলিকা ব্রিকের মধ্যেও দু একটা থাকতে পারে। এরকম শীটের মধ্যে মধ্যে তোমাদের আছে, চলে আসছে, বেশগুলোই কাভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তারপরেও একবার দেখবো। ঠিক আছে, যদি আমার কাছে আছে সম্ভবত, যদি পাই আমি খুঁজে দিয়ে দিব ওটা শিখতেও। তাহলে প্রোডাকশন অফ বার্ন ব্রিকের একটা আর ফেজ ডায়াগ্রামের একটা, ঠিক আছে, এই দুইটা আমি দিয়ে দিব না। আর তো মনে হয় কিছু বাকি থাকছে না। বাকি থাকছে কি? না ম্যাম, আর মনে হয় কিছু বাকি নেই। ক্লাস টেস্ট নিছি, আর একটা নিছি হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এই যে ওপি গুপ্তার বইটা ম্যাম কি সফট কপি আছে? যদি থাকে তাহলে একটু ভালো হতো। ওপি গুপ্তার বইয়ের না সফট কপি আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আমি তোমাদেরকে যেটুকু মানে ছবি যেটুকু দেখালাম সেটা হলো ছবি তুলে পিডিএফ করে, কিন্তু কেন জানি পিডিএফ প্রত্যেকটা পেজের হচ্ছে না, না হলে আমি তোমাদেরকে এটা দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটাও তো হচ্ছে না। তোমাদের ফ্রেন্ডের কাছেই দেখবা যে কারো না কারো কাছে ওপি গুপ্তা বই অনেকের কাছেই আছে। ঠিক আছে, যাদের কাছে বই আছে তারা একটু হেল্প করো, যাদের নাই এক একজন এক একটা চ্যাপ্টার তোমাদের মানে পিডিএফ করে এক একজন তোমরা তোমাদের গ্রুপে আপলোড করে দিও। তো যারা এই মুহূর্তে বই কিনতে পারছে না, যাদের জন্য একটু প্রবলেম, ঢাকায় নাই বা ঢাকার বাইরে আছে, একটু ঝামেলা যেটাই হোক না কেন, তাহলে তাদের জন্য একটু হেল্প হয়। ঠিক আছে, এই কাজটা একটু করো। দু একজন, খুব বেশি তো না, যখন 2-3 জন মিলে দিবা তখন এটা আর কারো কাছে বাড়ে মনে হবে না। ক্যাম স্ক্যানার দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, ছবি তুলে একটু পিডিএফ করে দিয়ে দিও গ্রুপে, তাহলে পড়তে পারবে। ঠিক আছে, কি দায়িত্ব নিবে এটা বলো? ম্যাম এরকম তো ছবি তুলে দেয়া হয়েছে গ্রুপে। ছবি তুলে দেওয়া হয়েছে? জি ম্যাম। তাহলে তো হলোই, তাহলে তো আর সমস্যা থাকার কথা না। তাহলে তো আর সফট কপি দিয়ে কি করবা বলো, ওইটাই তো সফট কপি। কালেক্ট করে নিও, তোমাদের গ্রুপেই দেখবা তাহলে আছে, ওইখান থেকে নিয়ে নিও। এই তো। আর তোমাদের তোমাদের তো অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়েছি না আমি। কোন কোন টপিকের উপর অ্যাসাইনমেন্ট ছিল? 2টা অ্যাসাইনমেন্ট নিয়েছি সম্ভবত, না? জি ম্যাম, 2টা অ্যাসাইনমেন্ট নিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা একটা ক্লাস টেস্ট নিয়েছি, আর ওইখান থেকে একটা তো অ্যাসাইনমেন্টই ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। আর কোনো যদি প্রবলেম হয় এই কোর্স নিয়ে, তাহলে বলো আমাকে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে ক্লাস শেষ করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।